আমি অবশ্য সেটা অ্যাকচুয়ালি কখনো গন্তি করার সুযোগ পাইনি, তবে এইটাই জাস্ট আমি দেখেছি যে 2 গাড়ি ডেড বডি লোড ছিল, মতলব বিকাল অবধি। আচ্ছা, কারণ হাইড আউটে ওরা একদম বিলকুল রেডি পজিশনে বসে থাকতো। যখনই হাইড আউট ধরা পড়ে যেত, বাস ওই সময় একদম আমাদের আর্মির যারা ছিল তারাও তো রেডি পজিশনে থাকতো, তবুও যেমন বলা যায় না এই জায়গায় হাউড আউট না ওই জায়গায় হাইড আউট, তো বলা যায় এর কারণে অনেক সময় মিসপ্লেস হয়ে যেত। তো ওই সময় মানুষ আমাদের হাইড আউট চেক করতে গিয়েই বেশিরভাগ আর্মির লোক মারা যেত। ফ্রেন্ডশিপ হয়েছে আপনার? না স্যার, এখানে ইউনিটের তো সবার সাথেই ফ্রেন্ডশিপ ছিল, তবে সিভিলের সঙ্গে কোনো ফ্রেন্ডশিপ ছিল না। সিভিলের সঙ্গে ওখানে তো ফ্রেন্ডশিপ রাখা মানে নিজের মৃত্যু টানিয়ে আনা। হ্যাঁ, যতই আর্মি পার্সোনেল আছে মনের অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ আর্মিতে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। আচ্ছা, যাই বলবে তুমি, এতে যে সত্যি কথা বলে যদি তোমার ফাঁসি হয়ে যায় ফাঁসির জন্য তৈরি থাকা। আর্মির সিচুয়েশনটা তোমাকে একটু বলতে চাই আমি। আমি দিয়ে নাই, যে কোনো আর্মি ম্যান বাড়িতে আসার পর একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আর চায়নার সৈনিক যেগুলো ছিল সেগুলো তো কমপ্লিট ইয়ং ছিল, যার শক্তিশালী, এটা স্বাভাবিক। শক্তিশালী থাকতো। এতে কি হতো, অনেক সময় আমাদের ইন্ডিয়ান আর্মি মার খেয়ে চায়নার হাতে মার খেয়ে আসতে লড়তে হয়েছে, বা পাকিস্তানের সঙ্গে ওয়ার লড়তে, বর্তমানে ও পাকিস্তানের সাথে আমাদের সামনাসামনি হতে হচ্ছে। ওই সময় যদি কোনো আমার অগ্নিবীরের কোনো সৈনিক যদি কোনো মারা যায়, তো সরকার ওকে পুরাপুরি ফেসিলিটি দিচ্ছে। নমস্কার, আমি রুবেল দাস, আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল। আজকের যেটি অনুষ্ঠান শুরু করবার আগে আমি একটি বিশেষ ঘোষণা করতে চাই, যেটি হলো, আমরা যেহেতু আপনারা অবগত আছেন, বিগত কয়েক মাস ধরে আমরা একের পর এক সাক্ষাৎকার নিয়ে যাচ্ছি, আমাদের ইন্টারভিউটা চালিয়ে যাচ্ছি। যেহেতু কোনো নাম দেওয়া হয়নি, আমি ভাবছি যে আমাদের এই অনুষ্ঠানের একটা নাম দেওয়া উচিত, এবং আমরা সকলের সাজেশন অনুযায়ী একটা নাম ভেবেছি, যেটি হলো দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ শব্দটি বিশেষভাবেই অর্থবহ। এর পিছনে অনেক কারণ আছে, কারণ আমরা কোনো মানে আমরা একেবারে শুরু থেকে, একেবারে প্রান্তিক থেকে শহরাঞ্চলের যে কেউ আমাদের অনুষ্ঠানে আসতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। সকলকে স্বাগত। তাই সবকিছুকে নতুন ভাবে ভাবা, নতুন ভাবে জানানোর চেষ্টা, সবকিছু নতুন চিন্তা ভাবনাকে গুরুত্ব বেশি দেওয়া আমাদের উদ্দেশ্য। তাই আমরা আজকের যেটি অনুষ্ঠান আমরা নাম দিয়েছি দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। যিনি আজকে আমাদের অতিথি, একজন আর্মি পার্সন। উনি রিটায়ার হয়েছেন কত সালে? আগস্ট 2018। আগস্ট 2018-তে রিটায়ার হয়েছেন, এবং উনি হচ্ছেন কালাইন অঞ্চলেরই বাসিন্দা, কালাইন ব্রাহ্মণগ্রাম। তো আপনারা বিশেষভাবেই অবগত আছেন যে একজন আর্মি পার্সনের বা আর্মি ম্যানের যে জীবনযাপনটা কতটুকু সংঘর্ষপূর্ণ হতে পারে আপনারা মোটামুটি জানেন, আমরা সবাই জানি। আজকে আমরা সরাসরি ওনার কাছ থেকে জানবো ওনার বাল্যকাল সম্পর্কে, তাছাড়া উনি কোন কোন জায়গায় পোস্টিং ছিলেন। তিনি আমরা জানতে পারলাম দীর্ঘ 30 বছর এই আর্মিতে ছিলেন। তাই ওনার নানা অভিজ্ঞতা থাকবে। এই সম্পর্কিত সকল তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এবং আমরা প্রথমেই আপনার সংক্ষিপ্ত
পরিচয় জানতে চাইব, সংক্ষিপ্ত আপনি যদি কিছু বলেন। আমার নাম আর্মি র্যাঙ্ক অনুসারে সুবেদার রঞ্জিত কুমার রায়। আচ্ছা আমি দীর্ঘ 30 বছর আর্মিতে রেগুলার সার্ভিস করে আচ্ছা রিটায়ারমেন্ট নিয়েছি। তো আপনি একটু আগে বলেছিলেন যে আমার বাল্যকাল সম্বন্ধে কিছুটা জানতে চান। হুম, আমি নিশ্চয়ই বাল্যকাল সম্বন্ধে কিছু বলবো। তো বাল্যকাল তো আমার অনেক কষ্টের সহিত অতিবাহিত হয়েছে, যা লম্বা করে আমি বলতে চাই না। হুম, হ্যাঁ, একটু শর্টকাট ভাবেই বোঝাতে চেয়েছি। আমি অ্যাকচুয়ালি খুবই সাধারণ পরিবারের ছেলে ছিলাম। আচ্ছা খুব গরিব পরিবারে বলতে পারো। হুম, কৃষি কাজের উপর নির্ভরশীল ছিল আমাদের ঘরটা। হুম, আর তাছাড়া আমি বাবার বড় ছেলে হওয়ার কারণেই আমাকে জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে। পড়াশোনাও করেছি ঠিক, ম্যাট্রিক অবধি আমি পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনা বহুত সংঘর্ষের সহিত হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতে হয়েছে। যাই হোক, আমি 1988-এ আমি ম্যাট্রিক পাস করে আমি আমাদেরই ওখানে সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুল, রানীঘাট, আচ্ছা ওখানেই আমি ভর্তি হয়েছিলাম। হুম, ওই সময়কার যে পরিস্থিতি এতই যে খারাপ ছিল যে এই পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি পড়াশোনায় এগিয়ে যেতে পারিনি। আচ্ছা স্বাভাবিকভাবে সংসারের হ্যাঁ, অনেকটা সংসারের চাপ ছিল। অনেক চাপ ছিল। হ্যাঁ আমি আমার পড়াশোনায় এগিয়ে যেতে পারিনি। তাই মনে একটা সংকল্প ছিল যে যদি আমি কিছুটা করে আমি আমার পরিবারকে ধরে রাখতে পারি, হুম হুম এটাই আমার একটা ইচ্ছা ছিল। হুম, তো হঠাৎ করে একদিন জানতে পারলাম নাকি আমাদের মাসিমপুরে রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা ওখানে যখন গিয়েছি আমি, হুম, যাওয়ার পর মানুষের লম্বা লাইন ছিল, আমি সাহসই করতে পারছিলাম না। আচ্ছা কিন্তু বলে না কোথায় যে যার যেখানে হওয়ার সেখানেই হয়। সেখানেই হবে। হ্যাঁ কিন্তু ভগবানের আশীর্বাদ, ধরো ভগবানের আশীর্বাদই। হুম, হ্যাঁ, আমার লাইফের প্রথমবারই আমি আচ্ছা রিক্রুটমেন্ট অফিসে গিয়েছিলাম আচ্ছা ভর্তি দেখার জন্য। আমার মনে এটাই ছিল যে আজকে যদিও আমি ভর্তি হতে না পারি, হুম, তবে তো দেখে তো আসতে পারবো যে আগামীতে আমি সেটার একদম প্র্যাকটিস করে যাব। হ্যাঁ 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 কি চলছে। কি রকম ভর্তি হয় না হয়, কি রকম ডকুমেন্টের প্রয়োজন হয়। হুম, তো ভগবান আমাকে ওই সুযোগ দেননি বলে তুই যেভাবে গিয়েছিস সেইভাবেই হবে। আচ্ছা একেবারে মানে হ্যাঁ, আর প্রথমবারই। দ্বিতীয়বার আমাকে যেতে হয়, ওই দিনই আমার হয়েছে। তবে একটু সংক্ষিপ্ত আগেই বলছি, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলবো। হ্যাঁ ওখানে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে রেখেছে, প্রায় 1 ঘন্টার পর আমার নম্বর চলে আসে। আচ্ছা ভগবানের আশীর্বাদে এমন কোনো জিনিসে আমি আনফিট হইনি, সব জিনিসেই ফিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 3 দিনে আমার ভর্তির কারবাই পুরা হয়ে গেছে। আচ্ছা প্রথম দিন গিয়েছি, প্রথম দিন যাওয়ার পর আমাদের ফিজিক্যাল নিয়ে টেস্ট করেছে, হুম, যে ফিজিক্যাল, যে বডি ওয়েট থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ সবকিছু। সবকিছু হ্যাঁ তারপর মেডিকেল, পরের দিন রানিং আর রিটেন। আচ্ছা রিটেনে পাস, বাস রেজাল্ট ফাইনাল দিয়ে দিল। বাড়িতে আসার পর আমার তখন দাদু ছিলেন। দাদু খুবই খুশি, হ্যাঁ বাড়ির সবাই খুশি। তো দাদুর খুশি তো আলাদা জিনিস। হ্যাঁ 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 যাই হোক, আমি 3 নম্বর দিনে আমি ট্রেনিং এ চলে গেছি। কোথায়? এসসি সেন্টার নর্থ, যাকে বলে বিহারে পড়ে, পাটনার কিনারে, আচ্ছা গয়াতে। আচ্ছা তো বাস এতটুকুই আমার ভর্তির কাহানিটা। আচ্ছা আচ্ছা তারপর আপনি কি জানতে চেয়েছিলেন যে আমার বাল্যকাল কিভাবে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাল্যকাল এতটা আমি ডিপলি যেতে চাই না, আচ্ছা কারণ সব মানুষেরই জীবনে জীবনে থাকে। অনেক সংঘর্ষ থাকে। হ্যাঁ 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 এইগুলো আমি এতটা ব্যক্ত করতে চাই না। তো মোটামুটি এক ধরনের ঠিকই ছিল। আচ্ছা অবশ্য
খুবই এত যে গরিবের মধ্যে দিন কাটাতে হয়নি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মিডিয়াম বর্গের হ্যাঁ, ভাবেই ছিলাম, যার কারণে এত একদম বিলকুল কিন্তু খুবই পরিশ্রমের সহিত পরিশ্রম দিন করতে কাটাতে হয়েছে। হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, বর্তমানের যে রিক্রুটমেন্টটা হচ্ছে, হুম। আপনাদের সময় যে রিক্রুটমেন্টটা ছিল আর বর্তমানের যে রিক্রুটমেন্টটা, এতে কি কোনো মানে পার্থক্য আছে নাকি আগের অনেক মতো? অনেক পার্থক্য আছে। আচ্ছা। আমাদের এই সময় রিক্রুটমেন্ট ছিল, হ্যাঁ, কোনো অ্যাপ্লাই করতে হতো না। আচ্ছা। হ্যাঁ, বা কোনো একজনের সাহারা নিতে হতো না। আচ্ছা। তুমি ডাইরেক্ট গিয়ে রিক্রুটমেন্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে হুম। তোমাকে আর কেউ লাইনে দাঁড়িয়ে থাকলেই নম্বর চলে আসবে, হ্যাঁ। কারোর সাহায্য নিতে হতো না। আচ্ছা। কিন্তু এখন বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেকজনের সাহায্য নিতে হয়। হ্যাঁ, যেমন অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, অ্যাপ্লাই অনেক সমস্যা। আসার পর আবার গিয়ে ওখানে যাও, মানে অনেক প্রকারের আমি দেখেছি। আর অনেক ডকুমেন্টেরও প্রয়োজন হয়ে প্রয়োজন গেছে। হয়, হ্যাঁ। কিন্তু আগেকার সময়, আমাদের সময় হুম। এত সব ডকুমেন্টের কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি সিম্পলি ফিজিক্যাল ফিটনেস হলেই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, যেটা হলো আপনি যেহেতু একদম ফার্স্ট, আগে আর আপনি কোনো অ্যাপ্লাইও করতে লাগে না, না। কিছুই লাগে না, একদম প্রথমবারেই আপনি মানে সাকসেসফুল Yes. বলা যায়। কিন্তু হ্যাঁ। আজকের দিনে যেটা হয় কি, অনেক সংঘর্ষ অনেক করতে হয়। সংঘর্ষ করতে হয়। বাচ্চারা আমরা দেখতে পারি, অনেক তরুণরা দিনরাত খেটে যাচ্ছে কিন্তু হচ্ছে না। হচ্ছে না। কিন্তু এটা আমি একটা জিনিস বলবো যে এটা কিন্তু আপনার কপালও ভালো, ভাগ্য ভালো ছিল একদম। তা অবশ্য ঠিক, তা প্রথমবারেই অবশ্য হয়ে ঠিক। গেছে। কারণ তখনকার সময়ে ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গের কিছুটা ছেলে এমনও ছিল যে রিক্রুটিং অফিসের চক্কর কাটতে 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 হয়ে যায়। ত্যক্ত হয়ে গিয়েছিল। হুম। কিন্তু হয়তো আমার ভগবানের আশীর্বাদই ধরো, হ্যাঁ, হ্যাঁ। আমাকে দ্বিতীয়বার যেতে হয়নি। এমনকি আমার বাবাও ছিলেন আর্মিতে, তবে আমার আচ্ছা। বাবা ইয়েতে ছিলেন, 10 বছর সার্ভিস করে রিটায়ারমেন্ট চলে আচ্ছা, এসেছিলেন। আচ্ছা। বাবার অভিজ্ঞতা ছিল আর্মির, কিন্তু এতটা অভিজ্ঞতাপূর্ণ ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই অবশ্য আমার চাকরির ব্যাপারে বাবার কোনো হাত ছিল না। আচ্ছা। কারণ বাবা আমাকে চানই নেই মিলিটারিতে ভর্তি করার জন্য। হ্যাঁ, এই জন্য আচ্ছা। বাবার কোনো অবদান ছিল না। হ্যাঁ, আমার তবে ইচ্ছা ছিল আচ্ছা, যে আপনার আমি, ব্যক্তিগত ইচ্ছা হ্যাঁ, ছিল। ব্যক্তিগত ইচ্ছা ছিল। ব্যক্তিগত ইচ্ছা ছিল। যেরকম বর্তমান সময়ে আমার ছেলে আছে, হ্যাঁ। ওকে কোনো সময় আমি ট্রেনিং এ এই যে আর্মির কথা যদি বলি, হ্যাঁ। হ্যাঁ, বলে পাপা আমি এই ট্রেনিং যদি ফ্রিতেও পেয়ে যাই আমি করব না। হ্যাঁ, তবে এই বর্তমান পরিস্থিতি, তখনকার যদি পরিস্থিতি বর্তমান সময় আমার থাকতো, হ্যাঁ। তবে আমি জানি আমার ছেলেও তাই বলতে বলে যে আমি যে কোনো অবস্থায় ভর্তি হবো। হ্যাঁ। এখন বর্তমান সময়ে আমার এখন তো অনেক স্কোপ হ্যাঁ, হয়েছে, এখন হ্যাঁ। নানা দিক থেকে মানে চাকরি চাকরি পাওয়া যাচ্ছে, Yes. অনেক স্কোপ আছে। যাই হোক, আপনার ফার্স্ট যে জায়গায় আপনার পোস্টিংটা হয়েছে, কোন জায়গায় হয়েছে? আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল রাজস্থান। আচ্ছা, তো রাজস্থানের সম্পর্কে যদি কিছু বলতে চান। রাজস্থান নাসিরাবাদে আমার ফার্স্ট পোস্টিং ছিল। আচ্ছা। হ্যাঁ, তো আমি ফার্স্ট পোস্টিং বলতে আমার বলা যায় না, কারণ প্রথম তো আমি ট্রেনিং করেছি গয়াতে। আচ্ছা, গয়াতে ট্রেনিং পাস আউট হওয়ার পর হুম। আমি রাজস্থান ফার্স্ট ইউনিটে পোস্টিং গিয়েছি। আচ্ছা। তো ওখানে যাওয়ার পর সবচেয়ে জুনিয়র ছিলাম, জুনিয়রের অনেক কিছু মেনে নিতে হয়। হ্যাঁ, মেনে নিতে হয়। অনেক সময় যেমন কোনো সবকিছু ট্রেনিং প্রোগ্রামও অ্যাটেন্ড করতে হয়। ওই সময় একটা গুরুত্বপূর্ণ কথা, ওই সময় যে মহাভারতের যুগ ছিল, মহাভারত যতই কাজ থাক, কিন্তু মহাভারতের সময় যে 1 ঘন্টা সময় ওটা দেখতে একদম এটা লাগে ইউনিটের আদেশ, স্ট্রিক্টলি আদেশ ছিল, বাহ, যে এই মহাভারত তোমাকে দেখতে হবে, এতে কোনো জাতিভেদ প্রথার কোনো উল্লেখ নেই। আচ্ছা, বাহ। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই জাতিভেদ প্রথার কোনো উল্লেখ নেই। মহাভারত দেখতে সবাইকে দেখবে, কারণ মহাভারতের মধ্যে আজকালকের সময় যেমন তোমাকে আমি একটা সাধারণ সিম্পল কথা বলি, যেমন যত সব বড় বড় হাতিয়ার সায়েন্টিস্টের দ্বারা তৈরি হচ্ছে, সব মহাভারতের যুগকে অনুসরণ করে তৈরি হচ্ছে। তো সেম তখনকার সময় মহাভারত দেখানোটার মেইন উদ্দেশ্য এটাই ছিল
যে মহাভারতটাই আমাদের এই যে হ্যাঁ জীবনে জীবনের বহুত বড় মহত্বপূর্ণ জিনিস, যা আমরা সবাই জানি হ্যাঁ, যে আমাদের গীতা তৈরি হয়েছে কোথা থেকে, হ্যাঁ, মহাভারত মহাভারত থেকে। তো মহাভারতটাই বহুত ইম্পর্টেন্ট, হুম, যার কারণে ইউনিটের মধ্যে যখনই মহাভারতের টাইম হতো, হুম, একদম কতই ইম্পর্টেন্ট কাজ হয়ে থাকে, হুম, সবকিছু স্টপ করেই মহাভারত দেখার জন্য রিক্রিয়েশন রুমে আসতে হতো। হুম, হুম, হুম। হুম, এটা কিন্তু অনেক ভালো ছিল, ভালো, খুবই ভালো ছিল। হ্যাঁ অত্যন্ত ভালো একটা পদক্ষেপ ছিল। যাই হোক, এখনো যদি এইরকম দেখানো হয়, হ্যাঁ, লিস্ট বর্তমান সময় যুব সমাজরা এই বিষয়ে অবগত হতে পারবে। ও, হ্যাঁ, যাই হোক, আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যেটি হলো আহ, আমরা ইতিমধ্যে দেখেছি যে কাশ্মীরে পেহেলগাঁওয়ে অনেক বড় একটা অ্যাটাক হয়েছে এবং আমাদের দেশের মানুষরাও এতে মারা গিয়েছেন। কাশ্মীর নিয়ে আমাদের বরাবরই সকলের মনে একটা কৌতূহল থাকে, ওখানে কি হয় কি না হয় আমরা জানতে চাই। কিন্তু আমি জানতে চাইবো যে আপনি কি কাশ্মীরে পোস্টিং ছিলেন নাকি? হ্যাঁ, আমার সার্ভিসে আমি 2 টার্নওভার, মানে 3.5 টোটাল 7 বছরের টার্নওভার আমার কাশ্মীরে ছিল। কাশ্মীরে প্রথম টার্নওভার যে 3.5 বছর ছিল প্রপার কাশ্মীর, মতলব শ্রীনগরে আমার পোস্টিং ছিল। আচ্ছা, তো তখনকার সময় আমি 93 থেকে হুম, 92 থেকে 96 অব্দি আমি কাশ্মীর শ্রীনগরে পোস্টিং ছিলাম। আচ্ছা, তো শ্রীনগরের যে সিচুয়েশন ওই সময় যা খারাপ ছিল, হুম, তা এখন যদি মনে পড়ে, হুম, হ্যাঁ, তাহলে একদম হৃদয়টা কেঁপে উঠে। হুম, হুম, ওই সময় গেট থেকে আউট হওয়ার পর আবার যে রিটার্ন আমরা গেটে ঢুকতে পারবো, এটার কোনো মানে চান্সই চান্সই ছিল না। আচ্ছা, খুবই সাবধানের সহিত পুরা শরীরের মধ্যে বুলেট প্রুফ লাগিয়ে হুম, হাতিয়ার সঙ্গে নিয়ে গেট থেকে আউট হতে হতো। হুম, 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 পার্সোনাল কাজ বলতে একমাত্র আমাদের প্রপার শ্রীনগরে একটা হুম, কন্টোনমেন্ট এরিয়া ছিল, হুম, ওখানেই গিয়ে কিছু পার্সোনাল জিনিস কোনো কেনাকাটা বাগারা করতে পারবেন, তাছাড়া সিভিল আর- থেকে কেনাকাটা করার কোনো মানেই ছিল না। আচ্ছা, ওই সময় সিচুয়েশন ছিল যে কোন সময় কোন দিক দিয়ে অ্যাটাক হয়ে যায়। অ্যাটাক হয়ে যায়। আর আমার লাইফেও হুম, আমি সাত কমসে কম 7 থেকে 8 বার হুম, আমি অ্যাটাক থেকে রক্ষা পেয়েছি, আচ্ছা, যার মধ্যে 3 বার তো এইরকমও ছিল হুম, যে আমার জীবনের আশাও ছিল না। আচ্ছা, আমার সামনে 3 জন মানুষ মারা গিয়েছিল একবার, যেটাকে শ্রীনগর বান্দিপুর এরিয়া বলে। হুম, বান্দিপুর এরিয়াতে আমার সামনে, আমার চোখের সামনে হুম, 3 জন মানুষ মারা একদম গিয়েছে। স্পট ডেথ হয়েছিল। কিন্তু ভগবানের অসীম আশীর্বাদ। অসীম আশীর্বাদ যে আমি কিনারেই ছিলাম, কিন্তু আমার কোনো স্পট পড়েনি। আচ্ছা, ওই দিন আরো আমাদের ইউনিটের কমান্ডিং অফিসারও হুম, হুম, নিহত হয়েছিলেন। হুম, ওই দিনের কথা, হুম, 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 যে কমান্ডিং অফিসার ওই এরিয়াতে ছিলেন, হুম, 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 ওনারও হত্যা ওই দিনই হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওই দিন টোটাল আমাদের 12 জন মানুষ মারা গিয়েছিল। আর উগ্রবাদী মারা গিয়েছিল ঠিক বলতে পারছি না, তবে 2 গাড়ি লোড ছিল উগ্রবাদীর ডেড উগ্রবাদীরা, বডি। আচ্ছা, উগ্রবাদীর অনেকজন ডেড মারা বডি গিয়েছে। 2 গাড়ি ছিল। আমি অবশ্য সেটা অ্যাকচুয়ালি তখনও গন্তি করার সুযোগ পাইনি, হুম, হুম, তবে এইটাই জাস্ট আমি দেখেছি, হুম, হুম, যে 2 গাড়ি ডেড বডি লোড ছিল, আচ্ছা, মতলব বিকাল অবধি। বিকাল অবধি। তো ওই সময়ের যে সিচুয়েশন ছিল, হুম, আমাদের যে কোন সময় রাত্রে 12টার সময় বাইর হয়ে যেতে হতো, হুম, পুরা রাত্রে কটন করে রাখা হতো, সকালে সূর্য ওঠার পর সার্চিং শুরু হতো। আচ্ছা, এই সার্চিং এর সময় কোন দিক দিয়ে গুলি চলে আসে, হ্যাঁ, এটা কোনো বলা যাচ্ছে না। বলার উপায় নেই। কারণ অনেক সময় হাইড আউট, অবশ্য তুমি বুঝতে পারবে না হাইড আউট কি জিনিস। হ্যাঁ, 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 অবশ্যই। হাইড আউটটা হচ্ছে ঘরের ভিতরে গর্ত করে হ্যাঁ, তার উপরে ক্যামোফ্লাইজ করে রেখে দেওয়া হয়,
যেখানে উগ্রবাদী লুকিয়ে থাকে। আচ্ছা। তবে সিভিল মানুষের এটা কোনো দোষ নেই, হুম। ওরা মজবুর, কারণ ওদেরকে অনেক প্রকারের প্রতারণা করে ওরা। হ্যাঁ। হুম, যদি এরা ঘরে থাকতে না দেয় তাহলে ওদেরকে গুলি করে মেরে দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে ওরাও মজবুর ছিল। হুম, হুম, হুম। হ্যাঁ, তো এই হাইড আউট খুঁজতে গিয়ে আমাদের আর্মির বেশিরভাগ লস হতো। আচ্ছা। কারণ হাইড আউটে ওরা একদম বিলকুল রেডি পজিশনে বসে থাকতো। হুম। হ্যাঁ, যখনই হাইড আউট ধরা পড়ে যেত, বাস ওই সময় একদম ইয়ে আমাদের আর্মির যারা ছিল তারাও তো রেডি পজিশনে থাকতো। হুম, হুম। তবুও যেমন বলা যায় না এই জায়গায় হাউড আউট না ওই জায়গায় হাইড আউট, হুম। তো বলা যায় না। এর কারণে অনেক সময় মিসপ্লেস হয়ে যেত। হুম, হুম, তো ওই সময় মানুষ আমাদের হাইড আউট চেক করতে গিয়েই বেশিরভাগ আর্মির লোক মারা যেত। আচ্ছা। তো আপনার সঙ্গে যারা ছিলেন ওইখানে, তো ওদেরকে কি ফোন টোন হয় নাকি? না, কথাবার্তা? ওই সময় ফোনের কোনো যোগাযোগ ছিল না। ওই সময় আচ্ছা। যে পুরা চিঠিপত্রের মাধ্যমে কথা ইয়ে হতো, ঘরের আচ্ছা, সঙ্গে আচ্ছা। সম্পর্ক হতো। হ্যাঁ, হ্যাঁ। ওখানে কোনো সিভিল এনভেলপ এনভেলপও আমাদের এলাও ছিল না। এলাও ছিল না, না পাওয়াও যেত না। আচ্ছা, পাওয়া যেত না। আমাদের সরকারি এনভেলপ যে আর্মির আচ্ছা, তরফ থেকে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, ইস্যু হ্যাঁ। হতো হুম। এইগুলা দিয়েই চিঠিপত্র পাঠানো হতো। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এ যে পোস্টের যে চিঠিপত্র যেগুলা হ্যাঁ, হ্যাঁ। আমরা যেখানেই থাকতাম হুম। ওখানে আমাদের কাছে পৌঁছে দেওয়া হতো। আচ্ছা। সিরিফ একমাত্র ওইটাই যে পৌঁছানো যেত না, যেমন মনে করো টেলিগ্রাম। হ্যাঁ। দেখা যায় যে কোনো কারোর ঘর থেকে টেলিগ্রাম হয়েছে মাদার সিরিয়াস বা হ্যাঁ, মাদার হ্যাঁ, ডেথ, হ্যাঁ, ফাদার ডেথ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইরকম সিচুয়েশন যে যখন আমরা আগে ফরওয়ার্ড এলাকায় থাকতাম হুম। ওই কথাগুলা কিন্তু আমাদের কাছে প্রকাশ করা হতো না। আচ্ছা। কিন্তু ওটাই চেষ্টা করা হতো যে ওকে যতদূর সম্ভব ওকে বাড়িতে। রিপ্লেসমেন্ট করে ইউনিটে নিয়ে আসা হোক, আর ইউনিট থেকে ছুটি কাটানোর চেষ্টা করা হতো। আচ্ছা। তো আপনার কি মা বাবা আছেন এখন? এখন বর্তমানে নাই। দুর্ভাগ্যবশত আমার সার্ভিসে থাকাকালীন অবস্থায় আমার মা বাবা মারা গেছেন। আমার বাবা মারা গিয়েছেন আগে, আর মা মারা গিয়েছেন পরে। আচ্ছা। বাবা মারা যাওয়ার সময় আমি তো বাড়িতেই ছিলাম, কিন্তু ছুটিতেই ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আর মা যখন মারা গিয়েছেন আমি তো বাড়িতে ছিলাম না, তবে আমি একদম কিনারে আমাদের ডিমাপুরে মানে খবর দেওয়া হয়েছিল? না, খবর দেওয়া হয়েছে। না, মা যখন মারা গেছেন তখন ফোনের সুবিধা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, তখন ইয়ে আমাকে ফোন করা হয়েছে যে ওরকম তোমার মা মারা গিয়েছেন। তবে আমি আসার আগে কাজ হয়ে গেছে। কাজটা আমি মাকে দেখতে পাই না। তবে ভগবানের আশীর্বাদে আমি মার যেগুলা কাজ করতে হয় এগুলো আমি সবই করতে পেরেছি। আর বাবার সময় তো আমি বাড়িতেই ছিলাম। আমার সামনেই সবকিছু আমি থাকাকালীন অবস্থায় সবকিছু করেছি। সুন্দর মতোই করেছি। এটাই আমার একটা ভাগ্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা হলো এই যে আপনি একটু আগে বলেন ইউনিটি। তো মানে আপনারা যে ধরুন একসঙ্গে মোটামুটি কতজন মানুষ থাকতেন? দেখো, ইউনিট হচ্ছে একটা সংগঠন। আচ্ছা। হ্যাঁ, যেখানে আমরা 1000 থেকে 1200 মানুষ থাকতাম। যেখানে আমাদের একটা কর্নেল, কমান্ড এন্ড কন্ট্রোলের জন্য একজন কর্নেল সাব পোস্টিং থাকতেন, লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ, মেজর, তার থেকে ক্যাপ্টেন, জুনিয়র র্যাঙ্ক, সব মিলিয়ে একটা মতলব। তো আরেকটা জিনিস জানতে চাই যে সেখানে থাকাকালীন কোনো মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছে আপনার? না, ইউনিটের তো সবার সাথেই ফ্রেন্ডশিপ ছিল, তবে সিভিলের সঙ্গে কোনো ফ্রেন্ডশিপ ছিল না। সিভিলের সঙ্গে ওখানে তো ফ্রেন্ডশিপ রাখা মানে নিজের মৃত্যু টানিয়ে আনা। আচ্ছা। তো আরেকটা জিনিস জানতে চাই, আপনি মানে আমরা এতদ অঞ্চলের মানে কালাইন, গুমরা বা আমাদের গোটা কাটিগড়া অঞ্চলের কেউ ছিল নাকি আপনি যখন ওইখানে ছিলেন? হ্যাঁ, আমাদের ইউনিটের কেউ ছিলেন না, তবে আমার পাশেরই একজন সিগন্যাল রেজিমেন্টের একজন লোক ছিলেন। উনি হচ্ছেন এই আপনার নাথ সম্প্রদায় মানুষ। হ্যাঁ, এই শিলচরের মানুষ। শিলচরের একটু আগে কি যেন জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না।
উনি ছিলেন আমার, আচ্ছা। তবে আমার থেকে তাছাড়া- সিনিয়র ছিলেন। আচ্ছা, তাছাড়া আর কে ছিল? তাছাড়া যেমন একজন দুইজন করে, দুইজন। যেমন জানাশোনা আলাদা তেমন নেই, জানাশোনা তেমন ছিল না। তেমন ছিল না। আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আর্মি পার্সনের, একজন আর্মি ম্যানের পারিবারিক একদিকে নিজের গ্রামে আছে একটা সুন্দর একটা পরিবার, স্ত্রী, ছেলে, মেয়ে আছে, এবং এগুলোকে ছেড়ে একটা বাইরে জায়গায় যাওয়া এবং তাতে যে সংঘর্ষ, আমাদের শুধুমাত্র ভারতকে রক্ষা করার জন্য, এই ভারতের সন্তান। আমি সত্যি কথা একটা কথা বলি যে আপনারা হচ্ছেন সত্যিকারের ভারতের সন্তান। যেভাবে মানে ভারত মাতাকে, মানে আমাদেরকে এতদিন ধরে বাঁচিয়েছেন, এখনো মানে বাঁচিয়ে যাচ্ছেন, এ থেকে অন্ততপক্ষে যারা বর্তমান সময়ে যারা আর্মি হতে চায়, বিএসএফ, যারা মোটামুটি ডিফেন্সে আসতে চায়, এর থেকে আমার মনে হয় অনেকটা অনুপ্রেরণা পাবে। নিশ্চয়, এটা তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। হ্যাঁ। আমাদের আর্মিতে আমি বিশ্বাস করি আর্মিতে যতজন আছেন সবারই মন কিন্তু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, যতই আর্মি পার্সোনেল আছে মনের অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ আর্মিতে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। আচ্ছা, যাই বলবে তুমি, এতে যে সত্যি কথা বলে যদি তোমার ফাঁসি হয়ে যায়, ফাঁসির জন্য তৈরি থাকা। আর্মির সিচুয়েশনটা তোমাকে একটু বলতে চাই আমি। আমি দিয়ে নাই, যে কোনো আর্মি ম্যান বাড়িতে আসার পর একটু সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্যই আর্মির রুল আর সিভিলের রুলের মধ্যে একটু ডিফারেন্স হয়ে যায়। ডিফারেন্সটা কি? আর্মিতে কোনো একটা জিনিস সিরিয়াসলি নেওয়া হয়। হ্যাঁ, কিন্তু সিভিলে এতটা সিরিয়াসলি নেওয়া হয় না। যেমন আর্মিতে যদি একটা অর্ডার পাস হয় আমাদের সিনিয়র থেকে, কোনো অর্ডার যদি পাস হয়, এই অর্ডারটা নিচে অবধি এটা অর্ডারটা পালন করা হবে। কিন্তু আমি আজকে পরিবারের মধ্যে সবচেয়ে বড় আছি, আমি বললাম আমার স্ত্রীকে, বললাম ছেলেকে, বললাম এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, হ্যাঁ হয়ে যাবে। কিন্তু কোন দিন হবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আর্মিতে যে অর্ডারই দেওয়া হয়, ওই অর্ডারটাই যতদূর সম্ভব যে আজকের অর্ডারটা আজকেই পুরা করার চেষ্টা করা হয়। হ্যাঁ, এই জন্য সিভিল আর আর্মির মধ্যে একটা তফাৎ হয়ে যায়। যেমন বর্তমানে আমি এই সময় রিটায়ারমেন্ট, হ্যাঁ, আমি আমার ওই হিসাবেই আমি চলতে চাই, কিন্তু সিভিলে এই হিসাবে আমি অ্যাডজাস্টমেন্ট আমার হচ্ছে না। তবে চেষ্টা করে যাচ্ছি, আশা করি হয়ে যাবে। আর মানিয়ে নিতে হচ্ছে, অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, তা আপনি 2018-তে যখন রিটায়ার্ড হয়েছেন, তো স্বাভাবিক আজকে মোটামুটি 18 হলে এখন 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, তা 7 বছর হয়ে গেছে, মোটামুটি আপনি মানিয়ে নিয়েছেন। হ্যাঁ, মানিয়ে নিতে হয়েছে। মানিয়ে নিয়েছেন কি মানিয়ে নিতেই হয়েছে, মানিয়ে নিতে হয়েছে। তো স্বাভাবিক, আপনি একজন আর্মি ম্যান যখন রিটায়ার হয়, তো ম্যাক্সিমাম মানে তার জীবনের বেশিরভাগ সময় তো ওইখানেই কেটে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা, হঠাৎ করে এক জায়গায় নতুন করে আসা, বাড়ি বানানো, একজন মানে থাকা, সমাজ নিয়ে থাকা, একটু আলাদা ফিল হবে, খুব স্বাভাবিক। হ্যাঁ, যেমন একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমার লাইফের মধ্যে আমি প্রথম গিয়েছি গয়া, তারপর গিয়েছি রাজস্থান, নাসিরাবাদ, তারপর শ্রীনগর, কাশ্মীর শ্রীনগর, তারপর শ্রীনগর থেকে আমি গিয়েছি মধ্যপ্রদেশ। আচ্ছা, হ্যাঁ, কি নাম যেন বলে, মধ্যপ্রদেশ মৌ। হ্যাঁ, এইরকম করে টোটাল আমি 8টা জায়গায় পোস্টিং এ, তো যেখানে আমাদের পোস্টিং হয় সে জায়গাটা যেন একটা নিতে লাগে, মানিয়ে নিতে হয়। মতলব যেমন যেসব জায়গাটা ক্রিটিক্যাল জায়গা, ওই জায়গাটায় একটু কষ্ট হয়, আর যেসব জায়গা শান্তিপ্রিয় জায়গা, ওইসব জায়গায় যেমন আমাদের গ্রাম বস্তিতে যেরকম আমরা স্বাভাবিক জীবনযাপন করি, ওই রকমই জীবনযাপন করা যায়। কিন্তু বিশেষ করে কাশ্মীর, নাগাল্যান্ড এরিয়া, এই সাইড গুলাতে বাইরে যাওয়া আমাদের পুরাপুরি নিষিদ্ধ থাকে।
ওই এরিয়াগুলিতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ। যেমন সব সময় ইয়ে সবার সঙ্গে কোনো সময় ইচ্ছা করলো যেমন বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি, হ্যাঁ, এটা সম্ভব হয় না। অনেক সময় মনকে মতলব বিচলিত করতে হয়, মানিয়ে নিতে হয়। তো আপনার যে খাওয়া দাওয়াটা, এই যে আপনি বললেন যে খাওয়া দাওয়া মানে আপনাকে এক্সট্রা কোনো কিছু কিনে খেতে পারবেন না, এক্সট্রা কিনে খাওয়া মানে যা যা সেখানে বানানো হয়, রান্না হয় সেটাই। স্বাভাবিক আপনাদের খাবারের মধ্যে কি কি ছিল? এটা দেখো, আমাদের খাবারের মেনু, উইকলি মেনু তৈরি করা হতো। আচ্ছা, উইকলি মেনু তৈরি করা হতো। আমাদের স্বাভাবিকভাবে খাওয়ার সময় সকালে পুরি, পরোটা, আর কিছু কোনো সময় সপ্তাহের মধ্যে একদিন যেমন সাউথ ইন্ডিয়ান খাবার। ডিম টিম খেতেন না? আর ডিম তো এগুলো ডিম, মাংস সপ্তাহে 3 দিন। আচ্ছা, মাংস ডিম এগুলো ছিল? মাংস ডিম ছিল। আর সবজি আমাদের কি হয়, এই গভর্নমেন্ট আর্মি ঠেকা যেটা হয়, এটা পার্সেন্টেজ হিসাবে ঠেকা হতো। তো সবজি মোটামুটি পাওয়া যেত, পাওয়া যায়, কারণ এগুলো ঠিকাদারকে দিতেই হয়। আচ্ছা, যদি এমন কি যেমন পেঁয়াজের এক সময়, হয়তো তোমার মনে নেই, হয়তো তোমার জানাও নেই, এক সময় পেঁয়াজের খুবই প্রবলেম হয়েছিল, পেঁয়াজ পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, এটা যখন এই যে আমাদের পরমাণু পরীক্ষণ হয়েছিল, ওই সময় পেঁয়াজের বহুত সমস্যা হয়েছিল, পেঁয়াজ পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, ওই সময় আমাদের ঠিকাদারকে কিন্তু পেঁয়াজ দিতেই হয়েছে, তাই 500 টাকা কেজি হলেও আমাদেরকে দিতে হয়েছে। খেতে হবে। হ্যাঁ, এই জন্য যে পেঁয়াজের দাম 500 টাকা হয়ে গেছে, যে দিতে পারবো না, এটা বললে হবে না। হ্যাঁ, 500 টাকা হলেও পেঁয়াজ আমাদের মিলিটারিদেরকে তো পেঁয়াজ দিতেই হবে। মিলিটারিতে না, এটা একটা স্কেলের মধ্যে আছে, স্কেলের মধ্যে পড়ে, যার জন্য দাম হোক আর যাই হোক। তুমি ঠিকা নেওয়ার সময় তখন তুমি যদি এইটা যখন এটা ঠেকা হয়, আচ্ছা, হ্যাঁ, কি বলে যে সিভিলে জানি কি বলে যে একটা কিছু কন্ট্রাক্টরকে ডাকা হয়, কন্ট্রাক্টর আসার পর একদম সিভিলের মতোই ঠেকা হয়, আর্মি হেডকোয়ার্টারে কিন্তু হয় এটা। হ্যাঁ, ওই ঠেকা হওয়ার পর, ঠেকা নেওয়ার পর যদি সিভিলে না থাকে, কোনো মতলব না, তুমি চাই এতে বাইরের দেশ থেকে এনে দিতে হবে। তো আরেকটা স্কিম যেটা হলো অগ্নিবীর, আমাদের ভারত সরকার যেটা মানে শুরু করেছে, অগ্নিবীর সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা দিচ্ছেন, মানে অনেক রকম আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছেন যে অগ্নিবীর খুব ভালো, হ্যাঁ, যে তুমি 4 বছরের চাকরি করো, তারপর সরকার এককালীন টাকা দেবে, যাও বাড়িতে চাকরি বিজনেস করতে পারবে। আর আরো কিছু মানুষ বলছেন যে 4 বছর চাকরি করে কি আর হবে, আগেকার সময় তো আর এরকম নেই। তো এই অগ্নিবীর সম্পর্কে আপনি যদি কিছু সংক্ষেপে বলতে চান, আসলে সেটা কি? আচ্ছা, আমি তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছো, হ্যাঁ, যতদূর সম্ভব আমার যতটুকু জানা, আমি তোমাকে সংক্ষিপ্ত ভাবে বলবো। হ্যাঁ, এতটা তো আমার তো পুরোপুরি অভিজ্ঞতা নেই। তবে আমার যা অভিজ্ঞতা আছে তা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আমিও তখন লেতে পোস্টিং ছিলাম। তো লে সাইড দিয়ে যে আমাদের চায়নার যে বর্ডার সাইড, ওই দিক বর্ডার সাইডে, ওই সময় আমি যখন পোস্টিং ছিলাম ওখানে 2006 কথা বলছি তখন। তখন চায়না সৈনিক আমাদের কিছু এলাকায় চলে এসেছিল, তখন ওদেরকে আটকানোর জন্য আমাদের ইনফ্যান্ট্রি যেত। তো আমাদের ইনফ্যান্ট্রির সঙ্গে যা কমান্ডার লেভেলের যারা ছিলেন, তারা তো কিছু এইজেড হয়ে যেত, আর নিউ জেনারেশনের যারা ছিলেন তারা তো ইয়ং ছিল, তবে সব কমপ্লিট ইয়ং ছিল না, কিছু বয়স্কও থাকতো। আর চায়নার সৈনিক যেগুলো ছিল সেগুলো তো কমপ্লিট ইয়ং ছিল, যার কারণে শক্তিশালী, এটা স্বাভাবিক। শক্তিশালী থাকতো। এতে কি হতো, অনেক সময় আমাদের ইন্ডিয়ান আর্মি মার
চায়নার হাতে মার খেয়ে আসতে হতো, বা দেখা যেত যে চায়নার সৈনিকের হাতে ধরা পড়ে গেছে। তবে আমাদের যে সমঝোতা থাকার জন্য যে চায়নার সৈনিক মারপিট করে আবার ছেড়ে দিত। আচ্ছা। তবে তাকে আবার যখন রিটার্ন আসতো যখন, তখন আবার হসপিটালে বেশ কতদিন থাকতে হতো। এই কথা যখন আমাদের কমান্ডার গভর্নমেন্টের কাছে যখন পাস করেন, তো গভর্নমেন্ট এই ব্যাপার নিয়ে কিছু চিন্তাধারা নিয়ে আমাদের চায়না বর্ডারে যে ইয়ং জেনারেশনকে কি করে পাঠানো যায়। তখন আমাদের সংসদে এটা পাস হয়েছে, এই অগ্নিবীরের যোজনাটা। আমাদের তো অনেক রাজনীতিবিদ পার্টি আছে, প্র্যাকটিক্যালি তারা জানে না যে সমস্যাটা কোন জায়গায়। কারণ যেটা আমি আমার চোখের দেখা যেটা বলছি, আমি যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেখছি। কারণ এই সমস্যাটাই আমাদের আর্মি কমান্ডার গুলা কিন্তু পাস করেছিল। এটাকেই লক্ষ্য করে তারা এই অগ্নিবীর যোজনাটা চালু করেছে। অবশ্যই এটা কিন্তু ভালো, কারণ চায়নার গুলা হচ্ছে একেবারে স্ট্রং, তারা সাধারণ ফিজিক্যালি তারা ফিট থাকবে। কারণ চায়নার একটা আইন আছে, হয়তো তোমার জানা নেই। চায়নার একজন ছেলে ইয়ং হওয়ার পর, যেমন 18 বছর হওয়ার পর তাকে যেতেই হবে, তাকে আর না হলেও 3 বছর আর্মিতে চাকরি করতেই হয়। আর এই ইয়ং ছেলেগুলাই ওই সময় বর্ডারে ছিল, ওই বর্ডারে আসে। আর আমাদের বৃদ্ধ ছিল, আধা বৃদ্ধ আধা ইয়ং, তো ওই বর্ডারে আমাদের বৃদ্ধগুলা মার খেয়ে যেত। আচ্ছা, যার জন্য তো এই কথা থেকে আমি এই কথা অন্তত বুঝতে পারলাম যে তাহলে এই স্কিমটা অনেক ভালো। কারণ এই চায়নার কাছ থেকে আমরা যাতে মারটা খেতে না পারি, তার জন্য এই অগ্নিবীর স্কিমটা অনেক ভালো। যাই হোক, আপনার কাছ থেকে জানতে পারলাম। না, অগ্নিবীর সম্বন্ধে আমি আরো একটা ছোট টিপস আমি তোমার সাথে আমি শেয়ার করতে চাই। সরকার যেমন আমাদের চায়না ইন্ডিয়ায় ডাইরেক্ট কোনো ওয়ার লড়তে হয়েছে, বা পাকিস্তানের সঙ্গে ওয়ার লড়তে, বর্তমানে ও পাকিস্তানের সাথে আমাদের সামনাসামনি হতে হচ্ছে। ওই সময় যদি কোনো আমার অগ্নিবীরের কোনো সৈনিক যদি কোনো মারা যায়, তো সরকার ওকে পুরাপুরি ফ্যাসিলিটি দিচ্ছে। তাহলে অগ্নিবীরটা খারাপ কি? আমি তো আমার তরফ থেকে আমি বলছি এটা। তবে আমি যেটা বলছি এটা আমার তরফ থেকে বলছি, আমি সবার কথা বলতে পারবো না। তাছাড়া ও রিটায়ারমেন্ট আসার পর কোনো একটা সিভিল সার্ভিসের যদি তৈয়ারি করতে চায়, তাহলে ওখানেও তো হে ভালো এই যে চান্স পায়। তাহলে অগ্নিবীরটা খারাপ কি করে হয়? না, সর্বক্ষেত্রেই ভালো, সব দিকেই ভালো। অগ্নিবীরটা আমার হিসাবে তো খুবই ভালো। যাই হোক, আমরা এতক্ষণ মিস্টার রঞ্জিত রায় মহাশয়ের সঙ্গে কথা বললাম। যাই হোক, আপনারা এতক্ষণ দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। আমরা এতক্ষণ ছিলাম মিস্টার রঞ্জিত কুমার রায়ের সঙ্গে। একজন আর্মি ম্যান ছিলেন, দীর্ঘ 30 বছর যাবৎ তিনি চাকরি করেছেন এবং 2018 সালে তিনি অবসর নিয়েছেন। এবং ওনার কাছ থেকে এত সুন্দর, এত বাস্তব কথা আমরা জানতে পারলাম, এবং আপনারাও আমাদের সঙ্গে জানতে পারলেন। আমাদের সঙ্গে থাকবেন। এবং হ্যাঁ, আরেকটি কথা বলতে চাই, আমরা ভিউজ পাচ্ছি ঠিকই, কিন্তু ফলোয়ার সেই অনুসারে হচ্ছে না। আপনারা অবশ্যই আমাদের পেজটিকে একটা ফলো করবেন, যাতে আমরা আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।